হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ, আর্টিকেলস এইগুলা জানবো। সো এইগুলা জানার পর আমরা উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের নিয়মগুলা দেখবো। সো আমরা মূলত কেন পার্টস অফ স্পিচ আর আর্টিকেল জানবো, কারণ এগুলোর সাথে লিঙ্ক আপ করা হচ্ছে উইথ এবং উইদাউট ক্লুজ। এগুলো যদি আমরা ভালোভাবে না জানি তাহলে ভাইয়া উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ ভালোভাবে পারবো না। সো বুঝছো কেন আমরা এটা আলোচনা করবো? সো ফার্স্টে আমরা বেসিকটা স্ট্রং করবো। সো এখানে দেখো আমাদের কি জানতে হবে ভাইয়া? পার্টস অফ স্পিচ। এই যে পার্টস অফ স্পিচ, এখানে আমাদের বিষয়টা হচ্ছে পার্টস কি। পার্টস অর্থ কি ভাইয়া? পার্টস অর্থ হচ্ছে ভাইয়া অংশ। হ্যাঁ, আর এই যে স্পিচ, স্পিচ অর্থ হচ্ছে ভাইয়া বাক্য। সো পার্টস অফ স্পিচ মানে হচ্ছে ভাইয়া বাক্যের অংশ। ঠিক আছে, এটার মানে হচ্ছে বাক্যের অংশ। সো ধরো আমরা একটা সেন্টেন্স যদি লিখি এরকম অনেকটা, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। সো এখানে হি একটা ওয়ার্ড, তারপর গোস একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড। সো এরকম অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়ে কিন্তু এই বাক্যটা তৈরি হয়েছে। সো এই সবগুলো ওয়ার্ডই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ, বাক্যের অংশ। ঠিক আছে, এক একটা কি পার্টস। সো যেমন আমাদের হিউম্যান বডির কথা তোমরা চিন্তা করো। সো হিউম্যান বডির ক্ষেত্রে আমাদের দেখো হেয়ার, তারপর নোজ, আই, হ্যাঁ, তারপর হ্যান্ড, এই সবগুলা কিন্তু ভাইয়া এক একটা পার্টস আমাদের বডির। সো এইগুলো আমাদের এই যে পার্টসগুলা, এগুলা বডির অংশ। সো এরকম আমরা যখন সেন্টেন্স লিখবো আমাদের এরকম পার্টস বা ওয়ার্ডগুলা দরকার হয়। সো আমরা এই ওয়ার্ডগুলা কোনটা কোন রকমের, যেমন আমাদের পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। একটা হচ্ছে ভাইয়া নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। সো এই সবগুলাই আমাদের জানতে হবে। যেমন ধরো এই যে আমরা যদি এরকম জানি যে হি গোজ টু স্কুল, এখানে দেখো আমরা একটা কি লিখছি ভাইয়া? এখানে আমরা একটা সেন্টেন্স লিখছি না ভাইয়া? এখন এই সেন্টেন্সের আমরা যদি জানি যে হিটা কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ ধরো আমরা জানি প্রনাউন, তারপর গোসটা কোন পার্টস অফ স্পিচ আমরা জানি ভার্ব, টুটা হচ্ছে প্রিপজিশন, স্কুলটা হচ্ছে তোমার নাউন। সো এইগুলা সবগুলা সম্বন্ধে যদি আমাদের একটা সুস্পষ্ট একটা ধারণা থাকে, সেই ক্ষেত্রে আমাদের পড়াটা কিন্তু আরো অনেক মজাদার হবে এবং আনন্দদায়ক হবে, বুঝছো? যার কারণে আমরা এই পার্টস অফ স্পিচগুলো ভালোভাবে জানবো। ধরো এখানে আমাদের এই যে শূন্য স্থানে ভাইয়া আমাদের এই যে স্কুলটা খালি আছে, জাস্ট টু দিছে, আর এখানে বলছে গ্যাপ ফিলিং করার জন্য, মানে শূন্যস্থান পূরণ করার জন্য। সো এখানে আমাদের স্কুল হয়েছে। সো আমাদের তো এখানে একটা নিয়ম আছে, নিয়মের ভিত্তিতেই কেবল স্কুলটা হয়েছে। সো কারণ টু হচ্ছে প্রিপজিশন, এরপরে আমরা জানি নাউন হবে। সো এই যে উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ যাই বলো না কেন, সব কিন্তু এই নিয়ম দ্বারা হয়। তুমি এখানে অ্যাডজেক্টিভ বসাতে পারবে না, ভার্ব বসাতে পারবে না, বাট এখানে নাউন হয়েছে। সো এই নিয়মগুলো আমরা আজকের ক্লাসে জানবো। সো বুঝছো? সো ফার্স্টে আমাদের কি করতে হবে ভাইয়া? আমাদের সবগুলা পার্টস অফ স্পিচের এই যে নাম জানতে হবে। একটা বাক্যের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো, এক একটা ওয়ার্ডগুলা, এগুলা কোন পার্টস, এগুলো আমাদের জানতে হবে। সো আমরা দেখো ফার্স্টে শুরু করি। এই যে ফার্স্ট আমরা শুরু করব, দেখো পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। ফার্স্টটা হচ্ছে নাউন। সো নাউনের বাংলা হচ্ছে ভাই বিশেষ্য, একেবারে বাংলা দ্বিতীয়ও কিন্তু কাজে লাগবে। নাউন, হ্যাঁ, নাউন বলতে কোনো কিছুর নাম, যেমন মাসুম, চিটাগং, অনেস্টি, এগুলো হচ্ছে ভাইয়া নাম। সো এগুলো হচ্ছে কি নাউন। দেন প্রনাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রনাউন বলে। যেমন মাসুম ছেলে, ছেলের পরিবর্তে আমরা হি বসাই। তারপর ধরো মেয়ে, মেয়েদের পরিবর্তে আমরা কি বসাই? শি বসাই। সো এরকম নাউনের পরিবর্তে যেই সকল ওয়ার্ড বসে এগুলাকে বলে ভাইয়া প্রনাউন। আমরা ডিটেলসে জানবো। তারপর দেখো অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলা কি ভাইয়া? বিশেষণ। যেমন অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এইগুলা বোঝায়। সো আমরা এখানে অনেস্ট, অনেস্ট বলতে কি বোঝায়? সৎ। ব্যাড খারাপ, তারপর 5 একটা সংখ্যা, এগুলো হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ। দেন ভার্ব, ভার্ব বলতে ক্রিয়া বোঝায়, যেমন প্লে, সি, রাইট, এটসেট্রা। দেন অ্যাডভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। সো ক্রিয়া বিশেষণগুলো কি? র্যাপিডলি, স্লোলি, সুইটলি। আর ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে তোমাদের একটা সহজ এক্সাম্পল হচ্ছে, তোমার লাস্টে যদি এলওয়াই থাকে ইজিতেই বুঝতে পারবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর প্রিপজিশন, যেটা হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়। হ্যাঁ, এটা মূলত তোমার নাউনের আগে বসে। হ্যাঁ,
সো যেমন এট, ইন, ফর, অন, ওভার এটসেট্রা এগুলো হচ্ছে প্রিপোজিশন। তারপর কনজাংশন যেটা সংযোজক অব্যয়, অর্থাৎ দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করে বা দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে, যেমন অ্যান্ড, বাট, বিকজ, হাউএভার, ইফ, আনলেস এইগুলো হচ্ছে ভাই আমাদের কনজাংশন। তারপর সর্বশেষ ইন্টারজেকশন, এটা দ্বারা তোমার এই যে আবেগ বা বিস্ময় বা আবেগ সূচক এইরকম তোমার কিছু বোঝায়, যেমন ও, হুরে, আলস এগুলা দ্বারা তোমার আবেগ বা বিস্ময় সূচক প্রকাশ করে। সো এগুলো হচ্ছে ভাই ইন্টারজেকশন। সো আমরা বুঝছি, এখন আমরা স্পেসিফিক ভাবে আরো সুনির্দিষ্টভাবে সবকিছু জানবো। দেখো নাউন, নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, পদার্থ, গুণ ইত্যাদি বা কোনো কাজের নাম বুঝে তাকে কি বলে ভাইয়া? নাউন বলে। যেমন ব্যক্তির নাম, এখানে দেখো এই যে মাসু, মেশুক, নজরুল, পিয়াল, সোনিয়া। স্থানের নাম এই যে ব্রাহ্মণবাড়িয়া, চিটাগং, ঢাকা, এগুলা কি নাম বুঝাচ্ছে না? সো এগুলো হচ্ছে নাউন। তারপর প্রাণীর নাম আছে এই যে দেখছো, ব্যক্তির নাম যেমন বস্তুর নাম হচ্ছে কম্পিউটার। তারপর গুণের নাম কি? এই যে প্যাট্রিজম, অনেস্টি, উইজডম। তারপর দেশের নাম আছে বাংলাদেশ, ইন্ডিয়া, চাইনা। অবস্থার নাম যেমন হ্যাপিনেস, রিচেস, পভার্টি এগুলা কি অবস্থার নাম। পদার্থের নাম আছে ওয়াটার, অক্সিজেন। দেন কাজের নাম, তারপর কি নদীর নাম। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝাবে তাকে ভাইয়া কি বলবে? তাকে নাউন বলবে। মনে রাখবো, জাস্ট নাম বোঝাইলে এটা নাউন হয়ে যাবে। সো তারপর আমরা দেখো জানবো যে নাউন আমাদের 5 প্রকার। নাউন ভাইয়া কয় প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, দেন কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝছি? সো আমরা এখন এগুলো স্পেসিফিক ভাবে জানি। প্রপার নাউন কি? প্রপার নাউনের বাংলা হচ্ছে নামবাচক বিশেষ্য, অর্থাৎ যে নাউন বা যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণীর ইত্যাদির নির্দিষ্ট নাম বোঝাবে। মানে কি? নির্দিষ্ট করবে, তখন এটা বুঝবা ভাইয়া এটা হচ্ছে কি বোঝায়? এটা হচ্ছে প্রপার নাউন বোঝায়, ইত্যাদির নির্দিষ্ট নাম বোঝাবে। ঠিক আছে, এখানে নির্দিষ্ট লিখলে ভালো ছিল। ইত্যাদির নির্দিষ্ট নাম বোঝাবে। ইত্যাদির কি বোঝাবে ভাইয়া? নির্দিষ্ট নাম বোঝাবে, তাকে কি বলে? প্রপার নাউন। যেমন দেখো এখানে এই যে নির্দিষ্ট ব্যক্তির নাম, অর্থাৎ মাসুম, মিশুক, সোনিয়া। ধরো এখানে অনেক তোমার ছেলে অথবা মেয়ে আছে। সো আমি যখন ভাইয়া বলবো যে এই মাসুম কাম হেয়ার, তখন তোমার মাসুমই কেবল কিন্তু আসবে। বুঝছো? সো আমি কিন্তু মাসুমকে নির্দিষ্ট করতেছি। সো যখন নির্দিষ্ট কোনো কিছু হবে তখন এটা হবে প্রপার নাউন। বুঝছো? বা ধরো এখানে অনেকগুলা মোবাইল সেট রয়েছে, আইফোন, তারপর নোকিয়া, দেন এরকম অ্যান্ড্রয়েডের অনেকগুলা সেট আছে। সো আমি যখন বলবো যে স্যামসাং, তখন স্যামসাংকে কিন্তু নির্দিষ্ট করতেছি। সো তখন এইটা কি হয়ে যাবে ভাইয়া? প্রপার নাউন। ঠিক আছে? সো এরকম এখন এখানে কি আছে? নির্দিষ্ট স্থানের নাম, যেমন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা, অনেক স্থান আছে। সো আমি যখন নির্দিষ্ট করবো ভাইয়া তখন এটা কি হয়ে যাবে? প্রপার নাউন। তারপর নির্দিষ্ট দেশের নাম, হ্যাঁ আমাদের কান্ট্রি, দেশ অনেক আছে, বাট আমি যখন নির্দিষ্ট করে বলবো বাংলাদেশ, তখন এটা হয়ে যাবে কি? প্রপার নাউন। এই যে তারপর নির্দিষ্ট নদীর নাম আছে, যেমন পদ্মা, মেঘনা, তিতাস। নির্দিষ্ট কাজের নাম, যেমন রিডিং, ওয়াকিং, সুইমিং এটসেট্রা। সো এখানে একটা দেখো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখানে একটা ভাইয়া নোট দেয়া দিছি। এই নোটটা দেখো, খেয়াল করো। প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদা কি লেটার হয় ভাইয়া? ক্যাপিটাল লেটার হয়। প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হয়। যেমন তোমরা যখন তোমাদের নিজেদের নাম লিখো, এই যে নাম যে লেখা হয়েছে, প্রথম যে লেটারটা বা আলফাবেটটা, এটা কি ক্যাপিটাল লেটার হয়েছে না? ক্যাপিটাল লেটার হবে। সো এটা মনে রাখবা। তারপর এই যে এখানে দেওয়া আছে, তারপর নোট দেখো, নদী, সাগর, মহাসাগর, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, মহাকাব্য, পর্বতমালা, এ জাতীয় প্রপার নাউনের পূর্বে সবসময় কি বসে? দা বসে। সো এটা কিন্তু আর্টিকেল আইসা পড়লো। সবসময় এগুলোর পূর্বে দা বসে, যেমন তিতাস, তিতাসের আগে দা বসবে। দা বে অফ বেঙ্গল, সো দ্য বে অফ বেঙ্গলের পূর্বে কি বসছে? দা বসছে। তারপর ডেইলি স্টার, এটা কিন্তু একটা সংবাদপত্র। সো এর আগে কি বসছে ভাইয়া? দা বসছে। আমরা বুঝতে পারছি? আচ্ছা, সো তারপর আমরা 2 নম্বরে দেখি, যে 2 নম্বরে কি আছে? কমন নাউন, এর বাংলাটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ইত্যাদির সাধারণ নাম বোঝাবে। আর প্রপার নাউনে ভাইয়া কি বুঝলাম? প্রপার নাউনে নির্দিষ্ট বলছে, আর কমন নাউনের ক্ষেত্রে জাস্ট সাধারণ নাম বোঝাবে। এটা মনে রাখবো, তখন এটা হয়ে যাবে ভাইয়া কি? কমন নাউন। যেমন মিশুক ইজ আ ট্যালেন্টেড বয়, এখানে যে বয় যে ওয়ার্ডটা, এটা কিন্তু ভাইয়া একটা কমন নাউন। ঠিক আছে? বয় ওয়ার্ডটা কি কমন নাউন। কিভাবে বুঝছি দেখো, কিভাবে বুঝছি কমন নাউন, এটা দেখো। এখানে অনেকগুলা ছেলে আছে, যখন আমি বলবো যে মিশুক, তখন এটা নির্দিষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মিশুককে বলা হইতেছে, তখন মিশুক নামটা হচ্ছে প্রপার নাউন। আর যখন এখানে অনেকগুলা ছেলে আছে, আমি যখন বলবো এই বয়েস কাম হেয়ার, তখন বয়েস বা বয় কাম হেয়ার, বয় যখন বলছি তখন কি কোনো নির্দিষ্ট কোনো ছেলেকে নির্দিষ্ট করছি? না, এখানে অনেক ছেলে আছে, সো কাউকে নির্দিষ্ট করা হয়নি। বই বললে সবাই,
সবাইকে বলা হইতেছে। সো এরকম যখন নির্দিষ্ট করা হবে না তখন বইটা কি হয়ে যাবে, এই বইটা কমন নাউন হয়ে যাবে। সো এখানে এই যে বইটা, এখানে ভাইয়া এই যে বইটা, এটা হচ্ছে ভাইয়া আমাদের কমন নাউন, কারণ এটা দ্বারা নির্দিষ্ট হয়েছে না, বুঝছি। আর একটা জিনিস মনে রাখবা, কমন নাউন আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হবে। কমন নাউন ভাই আমাদের কি হবে, সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই কিন্তু হবে কমন নাউন, মনে রাখবা। আর প্রপার নাউন জাস্ট আমাদের সিঙ্গুলার হয়, যেমন মাসুম প্রপার নাউন এর সাথে কি এস লাগাইতে পারবা, মাসুমস হবে না, মাসুমি হবে। সো তারপর আমরা দেখি কি আছে এখানে, এই যে এখানে ভাইয়া কি আছে দেখি, এই যে দা তিতাস ইজ আ স্মল রিভার। এখানে দেখো এই যে স্মল, আচ্ছা এখানে আর্টিকেল না, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, এগুলো আমরা শিখবো উইথ ক্লুজ উইদাউট ক্লুজের রুলসে। বাট আমরা আপাতত এইটা দেখি, এই যে রিভার শব্দটা এটা কোন পার্টস অফ স্পিচ ভাইয়া, এটা হচ্ছে কমন নাউন, রিভার নদী। এখন আমি কি নির্দিষ্ট করছি কোন নদী, না। সো রিভার এই ক্ষেত্রে কি হবে, কমন নাউন। আর যদি বলি তিতাস, তিতাস কিন্তু নির্দিষ্ট করা হয়েছে, তিতাস বলতে আমরা তিতাস নদীকে বুঝি। সো এই ক্ষেত্রে ভাইয়া তিতাসটা কি ভাইয়া, প্রপার নাউন, বুঝছি আমরা। এরকম ভাবে দেখো পয়েট, পয়েট অর্থ কবি, এখন কোন কবি আমি নির্দিষ্ট করছি না। সো পয়েট কবি এটা হচ্ছে কমন নাউন, কারণ সকল কবিদের সাধারণ নাম হচ্ছে এটা পয়েট। সো আমি যখন বলবো নির্দিষ্ট করে যে নজরুল, তখন অটোমেটিকই বুঝবা নজরুল হচ্ছে কি পয়েট, কবি। সো নজরুলটা হচ্ছে ভাইয়া প্রপার নাউন, বুঝছি। তারপর এখানে দেখো তোমাদের এখানে কি আছে, উপরোক্ত বাক্যগুলোতে বয় সকল বালকের সাধারণ নাম হিসেবে, রিভার সকল নদীর সাধারণ নাম হিসেবে, তাই এগুলা হচ্ছে কমন নাউন। সো এগুলো একটু পরে নিতে পারো নোটগুলা। আর এখানে দেখো একটা নোট, গুরুত্বপূর্ণ নোট, কমন নাউন সাধারণত সিঙ্গুলার বা প্লুরাল উভয় হতে পারে। দেখো আমি যদি এখানে এই যে বইটা লিখি, এই বইটা কিন্তু ভাইয়া সিঙ্গুলার, আর যখন বয়ের সাথে অ্যাস দিব তখন বয়েস মানে ছেলেরা, অনেক ছেলে, তখন এই বয়েসটা কিন্তু প্লুরাল। সো কমন নাউন সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে, ক্লিয়ার। আচ্ছা তারপর দেখো এখানে এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই যে প্রপার নাউন এবং কমন নাউন ফরমেশনটা দিলাম। এই যে মাসুম, মিশুক, নজরুল, পিয়াল, হ্যাঁ এইগুলো হচ্ছে প্রপার নাউন। এখন এই যে প্রপার নাউন তো এগুলো বুঝলাম, এখন তাদের সাধারণ নাম কি, তারা হচ্ছে বয়, ছেলে। সো এই বইটা হচ্ছে ভাইয়া কমন নাউন, বুঝাইতে পারছি, এই বইটা হচ্ছে ভাইয়া কমন নাউন। আচ্ছা তারপর দেখি এই যে সোনিয়া, তানিয়া, সামিনা, মুন্নি, তাদের সাধারণ নাম কি, তারা হচ্ছে গার্ল। সো তাদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তারা গার্ল। সো এই কারণে গার্লটা কি কমন নাউন। দেন আমরা এই যে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, এগুলো হচ্ছে জায়গার নাম, প্রপার নাউন। বাট আমি যদি বলি সিটি, শহর, সো সিটি দ্বারা বোঝাইতেছে কিন্তু সকল শহর, সকল শহরের সাধারণ নাম। সো সাধারণ হইলে এটা হয়ে যাবে কমন নাউন। আর এখানে দেখো বাংলাদেশ, ইন্ডিয়া, চাইনা, এগুলো হচ্ছে দেশের নাম, নির্দিষ্ট করে বলছে প্রপার নাউন। আর যখন বলবো কান্ট্রি, তখন কিন্তু এটা সাধারণ বোঝায়, কারণ কান্ট্রি তো অনেকেই আছে, আমি কি নির্দিষ্ট করে বলছি না, তখন এটা কমন নাউন। এরকম ভাবে তোমরা দেখতে পারো যে তোমার এখানে অ্যাক্টরস এর নাম দেওয়া আছে প্রপার নাউন, যখন অ্যাক্টর বলবো তখন আমি তো কাউকে নির্দিষ্ট করি নাই। সো এইগুলো হচ্ছে কমন নাউন। সেম এস এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, আরো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা দেখো কালেকটিভ নাউনটা দেখি। কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ যে নাউন দ্বারা সমজাতীয় ব্যক্তি বস্তুকে পৃথকভাবে না বোঝায় দল বা সমষ্টিকে বোঝায়। সো কালেকটিভ নাউন বলতে তোমরা তখন তোমাদের মাথায় এইটা আসবে যে দল বা সমষ্টিকে বোঝায়। সো আমরা যদি দেখি এখানে ক্লাস, ক্লাস বলতে কি বোঝায়, শ্রেণী। এখন একটা ক্লাসের মধ্যে কি একজন থাকে, দুইজন থাকে না, একটা ক্লাসের মধ্যে অনেকগুলা মনে করো যে মানুষ থাকে। সো ওই ক্ষেত্রে এই ক্লাসটা হচ্ছে ভাইয়া কালেকটিভ নাউন। দেন তোমরা একটু বিশ্লেষণ করো না, আর্মি, যখন আর্মি বলবা তখন আর্মি বলতে কি একজনকে বোঝাবে না, আর্মি বলতে তোমার অনেকগুলা মানুষের একটা গ্রুপকে বোঝাবে। সো আর্মিটা এই ক্ষেত্রে তোমার কালেকটিভ নাউন। দেন ক্রাউড, এই যে ফ্লক, হ্যাঁ ফ্লক, তারপর আছে তোমার এই যে কমিটি, গ্যাং, লাইব্রেরি, এগুলো হচ্ছে ভাইয়া আমাদের কালেকটিভ নাউন। মিটিং আছে, পার্টি আছে, অডিয়েন্স আছে, এটসেট্রা। তারপর ম্যাটেরিয়াল নাউন, বস্তু বা পদার্থবাচক বিশেষ্য। সো আমরা দেখো ম্যাটেরিয়াল বলতে কি বুঝি, তরল কোনো কিছু বুঝি না। সো ম্যাটেরিয়াল নাউন বলতে যে নাউনের তোমার গণনা করা যায় না, জাস্ট পরিমাপ করা যায়, যে নাউন গণনা করা যায় না, জাস্ট পরিমাপ করা যায়, তাকে বলে ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরো ওয়াটার, তুমি ওয়াটার কি তুমি গণনা করে আনতে পারবা, যে পানি একটা দাও, দুইটা দাও, এরকম গণনা করে আনতে পারবা না। তোমাকে ওয়াটার কি করতে হবে, বাজার থেকে বা কোনো জায়গা থেকে তোমাকে 1 লিটার 2 লিটার এরকম পরিমাপ আছে, ওইরকম পরিমাপে কিন্তু আনতে হবে, বুঝছো। সো এরকম আর কি, যে নাউন দ্বারা কেবল গণনা করা যায় না, অর্থাৎ যে নাউন দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাপ করে আনতে হয়। হ্যাঁ এই যে নাউন দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ফর এক্সাম্পল এই যে সুগার, চিনি, চিনি কি তুমি একটা দুইটা করে আনতে পারবা না,
কি করতে হবে আমাদের পরিমাপ করে আনতে হবে, যেমন মিল্ক, তারপর ওয়াটার, আয়রন, টি, এগুলো হচ্ছে ভাইয়া কি, এগুলা ম্যাটেরিয়াল নাউন, আমরা দেখলেই কিন্তু ওয়ার্ডগুলা বুঝি। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন, ভাববাচক বা গুণবাচক বিশেষ্য, এই নাউনটা অনেক ইম্পর্টেন্ট উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজের জন্য। সো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা দ্বারা কি বুঝি, যে নাউনের দৈহিক বা বাহ্যিক অস্তিত্ব নাই, জাস্ট অনুভব করা যায়, ফিল করা যায়, ওইটা হচ্ছে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝছি? যে নাউনের দৈহিক বা বাহ্যিক অস্তিত্ব নাই, জাস্ট অনুভব করা যায়, ওইটাই হচ্ছে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এরকম ওয়ার্ডগুলো দেখো, অনেস্টি, অনেস্টি অর্থ হচ্ছে ভাই সততা, সততা কি তুমি ধরতে পারতেছো বা ছুঁইতে পারতেছো না, জাস্ট একটা অনুভবের বিষয়। সো অনেস্টিটা হচ্ছে ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। দেন ফরগিভনেস, ক্ষমা, ক্ষমা কি দেখা যায় না, অনুভব করা যায়। চাইল্ডহুড, শৈশবকাল, দেখা যায় না, অনুভবের বিষয়। দেন ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, অনুভবের বিষয়, এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার একটা শর্টকাট টেকনিক হচ্ছে, যে সকল ওয়ার্ডের শেষে ভাইয়া, যে সকল ওয়ার্ডের শেষে এই যে এরকম এরকম শন থাকবে, যেমন এডুকেশন, লাস্টে কি আছে, শন আছে, তারপর অ্যাকশন, শন আছে, লাস্টে টি ওয়াই থাকবে ওয়ার্ডের শেষে, দেন ন্যাস থাকবে, হ্যাঁ, তারপর ডোম থাকবে, তারপর শিপ থাকবে, সি থাকবে, হোড থাকবে, টিএইচ থাকবে। সো এইরকম তোমার লাস্টে যদি এইগুলা থাকে, এই সকল শব্দগুলা থাকে, টি ওয়াই, শন, এইগুলা যদি থাকে, হ্যাঁ, সো এইগুলা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝছি? তখন আমরা সহজে বুঝতে পারবো, অনেকগুলোর অর্থ দেখে গেছে আমরা পারবো না, বাট লাস্টে এইরকম তোমার সাফিক্স বা প্রিফিক্স গুলা দেখলে আমরা বুঝবো কিন্তু যে এইগুলো হচ্ছে ভাইয়া কি, তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তারপর আমরা যাই, দেন আমরা আসি প্রনাউন। প্রনাউন কাকে বলে? দেখো, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রনাউন বলে। যেমন আমি যদি এক্সাম্পল দেই, দেখো এখানে তোমার, এখানে আমি যদি এক্সাম্পল দেই ভাইয়া, দেখো এই যে রাকিব, রাকিব ইজ আ গুড, এই যে গুড বয়, ঠিক আছে, রাকিব ভালো ছেলে। এখন আরেকটা সেন্টেন্স লিখবো, রাকিবের পরিবর্তে আমরা এখন হি দিব। সো এই নাউনের পরিবর্তে যে হিটা বসছে, সো এইটাই হচ্ছে প্রনাউন। নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড বসে ওইটাকে প্রনাউন বলে। এখন প্রনাউন এখানে অনেক প্রকার আছে। সো তোমরা জাস্ট পড়ে নাও যে পার্সোনাল প্রনাউন কোনটা, ডিস্ট্রিবিউটেড প্রনাউন কোনটা, তারপর রিলেটিভ প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন, এখানে অনেকগুলো আছে, রেসিপ্রোকাল প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন, অনেকগুলো প্রনাউন আছে। এগুলো দেখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর যারা আমার প্রাইভেট গ্রুপে আছো তারা তো এই পিডিএফটা পেয়ে যাবাই। সো এগুলো নিয়ে আমি আর টাইম ওয়েস্ট করতেছি না, জাস্ট দেখো এই যে এগুলা জানা রাখলে ভালো, যে পার্সোনাল প্রনাউনগুলা কি, আই, উই, হি, শি, দে, তারপর ডিস্ট্রিবিউটেড প্রনাউনগুলা কোনগুলা, তারপর ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলা কি কি। সো এগুলো জানা রাখলে বেটার। বাট এইগুলা যে প্রনাউন, এগুলা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলা দেখলেই যেন বোঝা যায় এই সকল ওয়ার্ডগুলো হচ্ছে প্রনাউন, এইটা মাস্ট বি রাখতে হবে জানা। আচ্ছা, তারপর আমরা নেক্সটে যাই। এই যে এইটাও সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা, নাউন তো আমরা চিনলাম, প্রনাউন তো আমরা চিনলাম। সো যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এইগুলা বোঝাবে, তখন এটাকে বলবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভও আমরা আরো বিস্তারিত আলোচনা করব। দেখো, অ্যাডজেক্টিভ চেনার উপায় কি? সাধারণত ওয়ার্ডের শেষে এই যে এল, আই, সি, আই, ডি, আই, এল, ই, টিপ, ইস, ইন, ইট, এবল, ফুল, এই সকল তোমার সাফিক্স গুলা থাকবে। হ্যাঁ, তারপর লেস আছে, আর ওয়াই, উ, ইউএস ইত্যাদি যদি দেখো কোন একটা ওয়ার্ডের শেষে আছে, তখন বুঝবা এটা কি। এটা হচ্ছে ভাইয়া তোমার ওই যে অ্যাডজেক্টিভ। যেমন এখানে দেখো ক্রিয়েটিভ, লাস্টে কি আছে ভাইয়া? এই যে আমরা যদি দেখি লাস্টে কিন্তু এই যে টিপ আছে, এই যে টিপ, লাস্টে টিপ আছে। সো আমরা বুঝবো এটা কি, তাহলে অ্যাডজেক্টিভ। এখানে দেখো লেস আছে, লেস থাকলেও লাস্টে বুঝবো এটা অ্যাডজেক্টিভ। সো অবশ্যই এগুলা ভালোভাবে মুখস্থ করে রাখবা যেন আমরা দেখলে বুঝতে পারি। এছাড়া দেখো নোট আছে, নাউনের শেষে যদি এলওয়াই সাফিক্স যুক্ত থাকে তা সবসময় অ্যাডজেক্টিভ হয়। আমি কিন্তু তোমাদের ফার্স্টে একটা কথা বলছিলাম যে অ্যাডভার্বের ক্ষেত্রে যে ওই সকল ওয়ার্ডগুলো শেষে এলওয়াই থাকে তখন ওইগুলো অ্যাডভার্ব হয়। বাট কিছু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যখন দেখবা নাউনের সাথে, নাউনের শেষে যখন এলওয়াইটা থাকবে তখন ভাইয়া বুঝবা এটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ। যেমন ফাদার, এটা নাউন, ফাদারের সাথে এলওয়াই আছে, তখন আমরা কি বুঝবো? এটা অ্যাডজেক্টিভ। নাউনের শেষে এলওয়াই থাকলে ভাইয়া এটা অ্যাডজেক্টিভ হইছো, বুঝছো? দেন আমরা দেখো ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। এই যে আমরা ফরমেশন অফ অ্যাডজেক্টিভটা দেখি এখানে। এই যে এখানে দেখো সাম, হ্যান্ডসাম, ট্রুয়েলসাম, কোয়েলসাম, লাস্টে সাম আছে। সো এটা অ্যাডজেক্টিভ। যেমন লেস, ফুল, সো এগুলো তোমরা ভাইয়া দেখে নিতে পারো, ঠিক আছে? এগুলো তোমরা দেখে নাও, এগুলো তো বুঝছোই। যেমন এই যে লাস্টে এন্টি থাকলে এটা অ্যাডজেক্টিভ হবে। যেমন এই যে ড্রুমেন্ট, হ্যাঁ, তারপর হেজিট্যান্ট,
তারপর লাস্টে ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে, লাস্টে টিপ থাকলে অ্যাডজেক্টিভ হবে, অ্যাটেন্টিভ, ক্রিয়েটিভ, এডুকেটিভ, এরকম আর কি। সো বুঝছো? আচ্ছা, তারপর দেখো আমরা ভার্ব তো ইম্পর্টেন্ট। ভার্ব হচ্ছে ক্রিয়া। যে সকল ওয়ার্ড দ্বারা হওয়া, যাওয়া, লেখা, দেখা, শোনা, খাওয়া, আসা, দেওয়া, হ্যাঁ, ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। ঠিক আছে? সো ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে ভাইয়া নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট হচ্ছে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সো ফাইনাইট ভার্ব কাকে বলে? সো আমি যদি সংক্ষেপে বলি, যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে বলে ভাইয়া ফাইনাইট ভার্ব। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, ঋত্বিকা গোস টু স্কুল রেগুলারলি। ঋত্বিকা তোমার প্রতিদিন স্কুলে যায়। এখানে ভার্ব কোনটা আমাদের বুঝতে হবে। এখানে ভাইয়া ভার্ব কোনটা? এই যে গোস। গোস বলতে কি? যাওয়া না? সো এখানে এই গোস ভার্বটা কিন্তু বাক্যের অর্থটা সম্পূর্ণ করতেছে। ঋত্বিকা স্কুলে যায়, যাওয়ার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে না, বাক্যের অর্থ তো সম্পূর্ণ হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের গোস ভার্বটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। বুঝছি? তারপর উই ইট রাইস, আমরা ভাত খাই। এই যে আমরা তো খাই, ভাত খাই, বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে, ফাইনাইট ভার্ব। দেন আমরা এখন আসি নন ফাইনাইট ভার্ব। সো আমি যদি সংক্ষেপে বলি, যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। হ্যাঁ, জাস্ট সংক্ষিপ্ত। যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো, এটা আমাদের বুঝতে হবে। আই লাইক, আমি পছন্দ করি, টু বাই আ কম্পিউটার, একটা কম্পিউটার ক্রয় করতে আমি পছন্দ করি। সো আমরা এখানে ধরো টু বাই এই ভার্বটাকে আমরা ভাইয়া এই ভার্বটাকে ধরো মুছা দিলাম। হ্যাঁ, এই ভার্বটাকে ভাই আমরা মুছা দিলাম। আই লাইক আ কম্পিউটার, আমি একটা কম্পিউটার পছন্দ করি। সো এই যে লাইক ভার্বটা ভাইয়া, এই যে লাইক ভার্বটা, এই ভার্ব দ্বারা কিন্তু বাক্যের অর্থটা সম্পূর্ণ হচ্ছে। আমি তো একটা কম্পিউটার পছন্দ করি, কোনো প্রভাব ফেলছে না। সো এখন যদি ভাইয়া আমরা দেখো, আমরা যদি ভাইয়া এই যে এই লাইক ভার্বটাকে আমরা মুছা দিতেছি। এখন দেখো, আমরা লাইক ভার্বটা যে মুছা দিতেছি, সো এখন এই যে দেখো, টু বাই এই ভার্বটা তাহলে নন ফাইনাইট ভার্ব হবে। কিভাবে হবে? আই টু বাই আ কম্পিউটার, আমি একটা কম্পিউটার ক্রয় করতে। সো আমি একটা কম্পিউটার ক্রয় করতে, অর্থ কি সম্পূর্ণ হচ্ছে না। সো এই ক্ষেত্রে টু বাই এই ভার্বটা হচ্ছে ভাইয়া নন ফাইনাইট ভার্ব। আর সবসময় মনে রাখবা, একটা সেন্টেন্সের প্রথম যে ভার্বটা এটা হচ্ছে ফাইনাইট, আর দ্বিতীয় যে ভার্বটা এটা হচ্ছে ভাইয়া নন ফাইনাইট। বুঝছি আমরা? এই বেসিকটা ক্লিয়ার রাখবা। হ্যাঁ, তারপর দেখো, ফাইনাইট ভার্বকে দু ভাগে ভাগ করা যায়, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বলতে ভাইয়া মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বলতে কি ভাইয়া বুঝি আমরা? মেইন ভার্ব। যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তখন এটা হয়ে যাবে ভাইয়া প্রিন্সিপাল ভার্ব। যেমন দেখো, এই যে দীপ সুইমস ইন দ্য পন্ড। সুইমস বলতে সাঁতার কাটা। দীপ সাঁতার কাটছে কোথায়? ইন দ্য পন্ড, পুকুরে। সো এখানে এই যে সুইমস যে ভার্বটা, এটাকে বলে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। কারণ এই ভার্বটা অন্য কোনো ভার্বের সাহায্য লাগতেছে না, নিজে নিজে কাজ সম্পূর্ণ করতে পারতেছে। তারপর রাজীব রিডস দ্য বুক অ্যাটেন্টিভলি, রাজীব বইটা পড়ে মনোযোগ সহকারে। সো এই যে রিড ভার্বটা, এটাও তোমার কি ভার্ব ভাইয়া? এটাও ভাইয়া আমাদের কি ভার্ব বলো? প্রিন্সিপাল বা মেইন ভার্ব। আচ্ছা, তারপর অক্সিলারি ভার্বটা আমরা দেখি, যে ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই, হ্যাঁ, বা যে ভার্ব অন্য ভার্বকে সাহায্য করে, যার নিজস্ব কোনো অর্থ নেই। সো এইটাকে বল অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি? সাহায্যকারী ভার্ব। সো দেখো, আই রাইটিং আ লেটার, আমি এমটাকে বাদ দিই। আই রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি। অর্থ সম্পূর্ণ হচ্ছে তো, বাট এমটা কেন বসছে? এমটা বসছে জাস্ট রাইটিং ভার্বটাকে সাহায্য করার জন্য, মানে টেন্সের কাজটা করিয়ে দেওয়ার জন্য। এই কারণে আমাদের এমটা বসছে। এম এর কিন্তু কোনো অর্থ এখানে মানে হচ্ছে না। আবার যদি এখানে লিখতাম আই এম আ স্টুডেন্ট, হ্যাঁ, আমি হই একজন ছাত্র, এখানে এম এর কিন্তু অর্থ আছে। আর এখানে এই এমটা হচ্ছে ভাইয়া মেইন ভার্ব। ঠিক আছে? এখানে আমি যদি লিখি ভাইয়া আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। সো এখানে এই এম ভার্বটা, আমি হই একজন ছাত্র, এম এর কিন্তু অর্থ আছে, এবং এই এমটা এখানে মেইন ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো এখানে এমটা হচ্ছে মেইন ভার্ব, যখন একা বসবে এটা হয়ে যাবে মেইন ভার্ব। বাট এখানে ভাইয়া এমটা কিন্তু অক্সিলারি ভার্ব, কারণ এখানে এমটা বসছে কেবল রাইটিং ভার্বটাকে সাহায্য করার জন্য, এম এর এখানে অর্থ নাই। তারপর হি হ্যাজ ইটেন রাইস, এখানে ইটেন যে ভার্বটা, হ্যাঁ, এটা হচ্ছে মেইন ভার্ব, আর হ্যাজ হচ্ছে ভাইয়া অক্সিলারি ভার্ব। হ্যাজ ভার্বটা জাস্ট ইটেন ভার্বটাকে সাহায্য করছে কেবল। সো আমরা বুঝছি অক্সিলারি ভার্ব কোনটা, মেইন বা প্রিন্সিপাল ভার্ব কোনটা। আচ্ছা,
তারপর আমরা নেক্সটে যাই, দেখো এই যে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দেখো আবার প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার 3 ভাগে ভাগ করা যায়। টু বি ভার্ব যেমন এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন, এগুলাকে বলে ভাইয়া টু বি ভার্ব। তারপর টু ডু ভার্ব আছে, ডু ডাজ ডিড। টু হ্যাভ ভার্ব আছে, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো মনে রাখবা। আর মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে ভাইয়া 13টি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উইট, মে, মাইট, এইগুলা। সো এগুলো একটু মুখস্থ করে রাখবা, বুঝতে পারছি? আচ্ছা, তারপর আমরা নেক্সটে যাই, দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? সো যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অপর কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে তাকে কি বলে ভাইয়া? অ্যাডভার্ব বলে। যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ বা কোনো ভার্ব বা কোনো অ্যাডভার্বকে বিশেষিত করবে তাকে কি বলে ভাইয়া? অ্যাডভার্ব বলে। যেমন এখানে দেখো মিশুক ইজ অ্যাবসেন্ট, মিশুক কি? অনুপস্থিত। সো আমি যদি এখানে ইভেন ওয়ার্ডটা দিই, ইভেন এমনকি মিশুক অনুপস্থিত। সো মিশুককে এই যে ইভেন ওয়ার্ডটা কি করছে? মডিফাই করছে। এই কারণে হ্যাঁ, মিশুক কি এটা নাউন না, নাউনকে অ্যাডভার্ব কি করছে? মডিফাই করছে। অ্যাডভার্ব নাউনকে মডিফাই করছে। তারপর শি ইজ প্রেজেন্ট, এখানে অনলি শুধুমাত্র শি ইজ প্রেজেন্ট। সো শি প্রনাউনটাকে অনলিটা মডিফাই করছে। সো প্রনাউনকে অ্যাডভার্ব কি করছে? মডিফাই করছে। দেন মাসুম ওয়াক্স স্লোলি, মাসুম হাঁটে। এই যে ওয়াক্স অর্থ হাঁটা, মাসুমের হাঁটাটা কিরকম? স্লোলি, এই যে আস্তে আস্তে বা ধীরে ধীরে। সো ওয়াক্স এটা তো ভার্ব, ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্বটা। স্লোলি কি অ্যাডভার্ব না? সো ওয়াক্স হচ্ছে হাঁটা, তার হাঁটাটা কেমন? আস্তে আস্তে বা ধীরে ধীরে। সো ভার্বকে অ্যাডভার্বটা মডিফাই করছে। এখন ধরো ভাইয়া আমরা এখন দিলাম যে ওয়াক্স, এখন আমরা দিলাম এই যে ওয়াক্স ভেরি স্লোলি। হ্যাঁ, ওয়াক্স ভেরি স্লোলি। সো ওয়াক্স অর্থ হাঁটা, স্লোলি অর্থ আস্তে আস্তে, হ্যাঁ বা ধীরে ধীরে। তার আস্তে আস্তে বা ধীরে ধীরে হাঁটাটা এখন কিরকম? ভেরি স্লোলি, আস্তে আস্তে তো বুঝলাম, এখন এই আস্তে আস্তে বা ধীরে ধীরেটা আরো আস্তে আস্তে, আরো স্লোলি। সো এই স্লোলিকে আবার এই ভেরি অ্যাডভার্বটা আবার মডিফাই করছে, মানে অ্যাডভার্বকে মডিফাই করছে। ভেরিটা কি ভাই? অ্যাডভার্ব না? স্লোলিটা তো অ্যাডভার্ব, আমরা বুঝি। সো অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। সো দেখছো অ্যাডভার্ব কইভাবে মডিফাই করতে পারে। আচ্ছা, তারপর আমরা দেখি প্রিপজিশন। এই পার্টটা আমাদের আর একটু ভালোভাবে জানতে হবে, কারণ এই পার্টটা একটু মানে ক্রিটিক্যাল বলা যায়। সো দেখো, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্য ওয়ার্ডের সঙ্গে ওই নাউন বা প্রনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। আচ্ছা, আমরা এখন দেখি এই যে এখানে যে অ্যাট ইন বসছে, আমরা অ্যাট ইনের ব্যবহারটা দেখবো। অ্যাট বসে কোথায় ভাইয়া? নির্দিষ্ট সময়ের পূর্বে বা ছোট স্থানের পূর্বে ভাইয়া আমাদের অ্যাট বসে, মনে রাখবা। ছোট স্থান বা নির্দিষ্ট সময়ের পূর্বে আমাদের অ্যাট বসবে। হ্যাঁ, যেমন এখানে দেখো এই যে ধানমন্ডি, হ্যাঁ এটা হচ্ছে ছোট স্থান আর ঢাকাটা হচ্ছে বড় স্থান। সো ধানমন্ডির আগে আমাদের কি বসবে? অ্যাট বসবে ছোট স্থানের আগে। আর বড় স্থানের আগে আমাদের ইন বসবে। যেমন ঢাকার আগে আমাদের ভাইয়া কি বসছে? ইন বসছে। এছাড়া ব্যাপক সময় বা বড় সময়ের পূর্বেও আমাদের ইন বসবে। যেমন এখানে দেখো মিশুক, এই যে মিশুক উইল কাম অ্যাট 5 PM ইন দ্য ইভিনিং, অর্থাৎ মিশুক আসবে সন্ধ্যায় কয়টায়? 5টা বাজে, এরকম। সো ইন দ্য ইভিনিং, এখানে ইভিনিং কি? সন্ধ্যায় না, এটা বড় সময় বা ব্যাপক সময়। সো তার কারণে তার আগে আমাদের ইন বসছে, বড় সময়ের আগে ইন। আর এখানে দেখো তোমার নির্দিষ্ট যখন করবে সময়টা, তখন তার আগে আমাদের কি বসবে? অ্যাট বসবে। যেমন সন্ধ্যা কয়টা বাজে আসবে? 5টা বাজে না, সো নির্দিষ্ট হয়েছে না। সো নির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রিপজিশন অ্যাট বসবে। সো এইগুলা একটু ভালোভাবে পড়া হইলো মাথায় মনে রেখে দিবা, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট মনে রাখাটা। তারপর ইন অন টু কোথায় বসে? দেখো ইন বসে ভিতরে হলে আমাদের ইন বসে, মনে রাখবা। আমাদের ভাইয়া ভিতরে হইলে ইন বসে। আর ধরো টেবিলের উপরে, এইরকম টেবিল, এটার উপরে যখন হবে তখন আমাদের কি বসবে? অন বসবে। মানে লাগালাগি বা ঘেঁষাঘেঁষি অবস্থায় উপরে হইলে কি হবে? যেমন আমার হাতের লাগালাগি বা ঘেঁষাঘেঁষি অবস্থায় বইটা আছে না, তখন এই ক্ষেত্রে অন। আর বইটা যখন আরেকটু অনেক উপরে হবে, তখন আমার হাত থেকে বইটা অনেক উপরে না, তখন এটা হয়ে যাবে ওভার, ঠিক আছে? সো আমরা দেখি ইনটা আমরা বুঝলাম। আর সীমানা বরাবর বা ঘেঁষাঘেঁষি অবস্থায় হইলে কি বসবে? অন বসবে। আর টু বসবে ভাইয়া অনেক দূরে হইলে, অনেক দূরে বা বাহিরে হইলে টু বসবে। আমরা দেখি, যেমন বরিশাল ইজ ড্যাশ দ্য সাউথ অফ বাংলাদেশ। বরিশাল হচ্ছে বাংলাদেশের দক্ষিণের মধ্যে না, হ্যাঁ মানে এটা একটা ভিতরে বুঝেছে না, বাংলাদেশের ভিতরে হচ্ছে বরিশাল। সো এই ক্ষেত্রে আমরা এই যে ইন বসাইলাম। তারপর ঢাকা ইজ ড্যাশ দ্য বুড়িগঙ্গা, ঢাকা ইজ অন হবে। কেন হবে? কারণ ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা তীরে অবস্থিত, তীরে ঘেঁষাঘেঁষি বা লাগালাগি অবস্থা, এই ক্ষেত্রে অন বসলো।
তারপর ইরাক ইজ ড্যাশ দ্য ওয়েস্ট অফ বাংলাদেশ। ইরাক হচ্ছে বাংলাদেশের পশ্চিমে। সো ইরাক আর বাংলাদেশের অবস্থান কিন্তু অনেক দূরে, এই ক্ষেত্রে আমাদের টু বসছে, দূরে বুঝাইতে ভাইয়া টু বসে, বুঝাইতে পারছি? আচ্ছা, তারপর আমরা অন আর ওভার ব্যাপারটা কিন্তু অলরেডি আমরা বুঝে ফেলছি। হ্যাঁ, লাগালাগি অবস্থা উপরে হলে অন বসে, আর মাঝখানে ফাঁকা রেখে উপরে হলে ওভার বসে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বুকটা হচ্ছে টেবিলের উপরে, আর দ্য ক্লক ইজ ওভার দ্য শোকেস। হ্যাঁ, ক্লকটা, ঘড়িটা হচ্ছে তোমার ওভার দ্য শোকেস, শোকেসের উপরে। সো অনেক উপরে বুঝেছে, এই কারণে ওভার হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো ইন অর ইনটু কোথায় বসে। অভ্যন্তরে অবস্থান বোঝালে আমরা ইন বসে, অভ্যন্তরে যখন বোঝাবে, ভিতরে বোঝাবে তখন ইন বসে। আর অভ্যন্তরের অভিমুখে গতিটা বোঝায়, যখন অভ্যন্তরে আমরা যখন দেখো আমি ঘরের মধ্যে আসি ইন, আর যখন আমি ঘরে বাইরে থেকে এভাবে ঢুকবো, একটা গতি বুঝাইছে না, আমরা ভিতরে ঢুকতেছি, তখন আমাদের ইনটু বসবে। সো আমরা যদি এখানে দেখি নজরুল ওয়াজ ইন দ্য রিডিং রুম, নজরুল কি রিডিং রুমের ভিতরে না, সো ইন বসবে বা অভ্যন্তরে বুঝেছে, এই কারণে ভাইয়া ইন বসলো। এরপর মাসুম ওয়েন্ট ইনটু দ্য রিডিং রুম, মাসুম গিয়েছিল রিডিং রুমের অভ্যন্তরে, মানে একটা গতি বুঝেছে, অভিমুখের গতি বুঝেছে, এই কারণে ইনটু বসলো। দেন আমাদের অন ইন অ্যাট কোথায় বসবে, দেখো দিন বা তারিখের পূর্বে আমাদের অন বসে, এটা ইম্পর্টেন্ট। দিন বা তারিখের পূর্বে, তারিখ যেখানে পাবা তোমরা অন বসাই দেবা, আর দিন যেখানে বসবে, যেমন ফ্রাইডে দিন না, এর আগে আমাদের ইন বসছে। তারপর এখানে কি আছে তারিখ, তারিখ কোথায় আমরা দেখি তো, এই যে 12, এই যে তারিখ, তারিখের আগে আমাদের কি হইলো ভাইয়া, অন বসলো। দিন বা তারিখের আগে অন বসলো। তারপর মাস বা বছরের পূর্বে ভাইয়া কি বসবে, ইন বসবে। যেমন এই যে মাস বা বছরের আগে কি বসবে ভাইয়া, ইন বসবে। দেখো এই যে বছর, বছরের আগে কি বসলো ভাইয়া, ইন বসলো। ঠিক আছে, বছরের আগে ভাইয়া কি বসলো, ইন বসলো। দেন নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসবে। আচ্ছা, নির্দিষ্ট সময়, এই যে 4 PM অ্যাট হবে, তাহলে 4 PM এটা একটা নির্দিষ্ট বুঝেছে না, 2014 সালের জুন মাসের 12 জুনের 4টা বাজে, 4টার সময়। সো নির্দিষ্ট সময় বুঝেছে, এই কারণে অ্যাট বসে। সো এইগুলা একটু মাথায় রাখবো ভালোভাবে। আচ্ছা, তারপর ইন উইথিন কোথায় বসবে। হ্যাঁ, ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝালে আমাদের ইন বসবে, আর এর মধ্যে কোনো সময় বোঝালে উইথিন বসবে। উইথিন বলতে মধ্যে, আর ইন বলতে এখানে কি বোঝাচ্ছে, ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝালে ইন বসবে। যেমন এই যে প্রিয়া ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 2 আওয়ার্স, 2 আওয়ার্স মানে 2 ঘন্টার মধ্যে প্রিয়া কাজটা করবে। হ্যাঁ, সো এখানে ব্যাপক সময় বোঝাইছে। আর সুভাষ ক্যান ডু দ্য ওয়ার্ক উইথিন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে সুভাষ কাজটা করবে। সো উইথিন অর্থ হচ্ছে মধ্যে। তারপর টু ইনটু, দেখো গতি বোঝাতে টু বসবে বা দিকে বোঝাতে টু বসবে, কোনো কিছুর অভ্যন্তরে অভিমুখে বোঝালে ইনটু, এটা তো আমরা বুঝলামই। সো দা বয় রান, ছেলেটা দৌড়াচ্ছে, ড্যাশ দা বাস স্টেশন, বাস স্টেশনের দিকে বোঝাইছে না, অভিমুখে বা গতি বা দিকে বোঝাইলে টু বসে। দা স্নেক ক্রাউলড ইনটু দ্য হোল, স্নেকটা ক্রাউলড করছে মানে হামাগুড়ি দিচ্ছে, দা হোল গর্তের ভিতরে। হ্যাঁ, সো এখানে আমাদের কি হবে ভাইয়া, ইনটু হবে। ইনটু বলতে ভাইয়া কি বুঝি আমরা, ভিতরে, অভিমুখে। অভিমুখে যখন কোনো কিছুর অভিমুখের অভ্যন্তরে যখন হবে, অভিমুখে মানে কোনো কিছুর ভিতরে যাওয়ার জন্য যে একটা গতি বুঝাইতেছে, অভিমুখে বুঝাইতেছে, এরকম অবস্থায় আমাদের ইনটু বসবে। আচ্ছা, তারপর ইন বাই বিফোর কোথায় বসবে, ব্যাপক সময়ের পূর্বে ইন বসে আমরা জানি, আর নির্দিষ্ট সময়ের পূর্বে আমাদের বাই অথবা বিফোর বসবে। যেমন শি উইল কাম ইন আ মান্থ, এখানে এই মাসের মধ্যে, হ্যাঁ এই মাসের মধ্যে আসবে, তো ব্যাপক সময়, এই ক্ষেত্রে আমরা ইন বসাইছি। আর দা বয় উইল কাম 3 o'clock, 3 ঘন্টা পূর্বে হ্যাঁ ছেলেটা আসবে। সো 3 ঘন্টা পূর্বে, সময় কম, এক্ষেত্রে আমরা বিফোর বসাইছি। আচ্ছা, তারপর বিটুইন বা এমং, হ্যাঁ বিটুইন দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন, আর এমং বসবে দুইয়ের অধিক বুঝালে। যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য 2 বয়েস, অর্থাৎ 2টা ছেলের মধ্যে ম্যাঙ্গোটা ভাগ করবা। সো এই ক্ষেত্রে বিটুইন। আর একের অধিক বুঝাইলে, যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েস, বয়েস এখানে অনেক মানুষ না, সো এই ক্ষেত্রে আমরা অ্যামং বসাবো। বুঝছি কোথায় বিটুইন আর কোথায় অ্যামং বসবে। বিটুইন বলতে দুইয়ের মধ্যে হইলে বিটুইন, আর দুইয়ের অধিক হইলে আমরা অ্যামং বসাবো। বুঝছি। আচ্ছা, তারপর দেখো এই যে বিসাইড আর বিসাইডস এর ব্যবহার। সো আমাদের এই যে এই বিসাইড অর্থ হচ্ছে পাশে বোঝাতে, হ্যাঁ, আর এই বিসাইডস এর অর্থ হচ্ছে ব্যতীত বোঝাতে বোঝায়। বিসাইডস মাই মাদার, মাই ফাদার অলসো স্যাট বিসাইড মি, হ্যাঁ আমার মার পাশাপাশি আমার বাবাও কি আমার পাশে রয়েছে, এরকম।
সো বাই উইথ কোথায় বসবে? বাই বসবে তখন যখন ব্যক্তির দ্বারা কাজটা হবে, তখন বাই। আর যখন কোনো একটা বস্তুর দ্বারা কাজ হবে তখন ওইখানে উইথ বসবে। সো দ্য ক্যাট, এখানে দেখো দ্য ক্যাট ওয়াজ বিটেন। বিটেন বলতে মারা হয়েছে, ক্যাটটাকে মারা হয়েছিল বাই দ্য গার্ল, এই যে মেয়েটির দ্বারা না, গার্ল মেয়েটা এটা তো তোমার মানুষ বা ব্যক্তি, ব্যক্তির দ্বারা হলে আমাদের বাই দিব। আর স্টিক, হ্যাঁ উইথ দ্য স্টিক। এখন ক্যাটটাকে যে মারা হয়েছে মেয়েটার দ্বারা, বাট মেয়েটা মারছে কি দ্বারা? স্টিক দ্বারা, লাঠি দ্বারা। সো লাঠিটা কি বস্তু না? বস্তুর ক্ষেত্রে ভাই আমরা প্রিপোজিশন উইথ দিয়ে দিব, উইথ দ্য স্টিক, লাঠি দ্বারা। সো এই হলো ভাই আমাদের প্রিপোজিশন। আর এইগুলা শিখলে মোটামুটি আমাদের প্রিপোজিশনের যে বেসিকটা মোটামুটি কভার হয়ে যায়, আর আরো ডিপলি যাওয়ার দরকার নেই। উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এটা এনাফ, দরকার নেই। আর তারপর বাকিটা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। বুঝাইতে পারছি? তোমরা যারা সায়েন্স নিয়েছো তোমাদের জন্য ফুল ইয়ারের কোর্স মাত্র 8,000 টাকার কোর্সটা 3,000 টাকায় তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। জাস্ট এখন অফার চলতেছে, যারা এই কয়দিনের মধ্যে জয়েন হবা তারা 8,000 টাকার কোর্স 3,000 টাকা পেয়ে যাচ্ছ। ওকে, দ্রুত দেরি না করে জয়েন হয়ে যাও আমাদের সাথে, এবং ফুল ইয়ার আর কোনো চিন্তা করতে হবে না। সো তোমরা যে জাস্ট সায়েন্সের 4টা সাবজেক্টই পড়বে এমন না, এর পাশাপাশি তোমরা বাংলা পাবা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস, এই সমস্ত সাবজেক্টগুলো পাবা, মানে সমস্ত সাবজেক্ট আমরা কভার করে দিব। ওকে, জাস্ট এই 3,000 টাকার মধ্যে। আর এটার মেয়াদ থাকবে 1 ইয়ার। কমার্সের ফুল ইয়ারের কোর্স করতে পারবো মাত্র 2,500 টাকা। 8,000 থেকে কিন্তু 2,500 নামানো হয়েছে। এবং কমার্সের যে সাবজেক্টগুলো থাকবে এমন না, বাকি বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস সবকিছু থাকবে, জেনারেল সায়েন্স সবকিছু থাকবে। আর এর মেয়াদ থাকবে 1 ইয়ার। মান্থলি পেমেন্ট না কিন্তু, জাস্ট একবারই পেমেন্ট। ওকে, এবং 8,000 টাকার কোর্সটা মাত্র 2,200 টাকায় নিতে পারবে, এবং সারা বছরের জন্য ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে? আর ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার। আর এখানে আর্টসের সাবজেক্টগুলো বাদেও আমাদের থাকবে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস এবং জেনারেল সায়েন্সও থাকবে, সবকিছু এভরিথিং থাকবে। 8,000 টাকার কোর্সটা মাত্র 2,500 টাকায় তোমরা নিতে পারবে এক বছরের জন্য, আর কোনো টাকা পে করতে হবে না, জাস্ট পড়বা এবং ক্লাস করবা। ওকে।